আর এখনই ভাগে এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। ওয়েদার আপডেটে প্রথমে একটু একেবারে উত্তরবঙ্গের দার্জিলিং এর দিকে নজর রাখবো, কারণ উইকেন্ডে দার্জিলিং এ তুষারপাত, সপ্তাহ শেষে তুষারপাতের সতর্কতা রয়েছে। উইকেন্ডে উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। উইকেন্ডে দার্জিলিং এ তুষারপাত, অর্থাৎ এই সময় পর্যটকরা তো ঘুরতে জানি, তাহলে পর্যটকদের জন্য খুব ভালো খবর, তাই তো? একেবারেই তাই। দেখো, হাতে কটা দিন বাকি, তবে 24শে এবং 25কে স্বাগত জানাতে ইতিমধ্যেই কিন্তু প্রচুর পর্যটক পাহাড়ে ঢল নেমেছে। আমরা গত দুদিন ধরেই দেখেছি এই বড়দিন উপলক্ষে প্রচুর পর্যটক গোটা পাহাড় জুড়ে রয়েছে। বিশেষ করে সান্দাকফু, ফালুট, দার্জিলিং এর উচ্চ দুই পার্বত্য এলাকায় কিন্তু তুষারপাতের সম্ভাবনার কথা হাওয়া অফিস থেকে জানাচ্ছে। স্বাভাবিকভাবে প্রচুর পর্যটক ইতিমধ্যেই কিন্তু ভিড় জমেছে সান্দাকফু, ফালুট, মানেভাঞ্জন এসব এলাকায়, যাতে বরফ পড়ার আশায় তারা অপেক্ষারত হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সেখানেও কিন্তু প্রচুর পর্যটক রয়েছে। তাপমাত্রাও আছে দার্জিলিং এ সকাল থেকে 5 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছিল, সেখানে সান্দাকফু কিন্তু 1 থেকে 2 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। স্বাভাবিকভাবে এখন যদি উইকেন্ডে বরফ পড়ে তা এর থেকে 24শে সেরা উপহার হতে পারে পর্যটকদের, তা তো বলাই বাহুল্য। একেবারে অনেকে ধন্যবাদ পার্থ। আর উইকেন্ডে দার্জিলিং এ যেমন তুষারপাতের খবর আপনাদের জানালাম, হাওয়া অফিস সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে তুষারপাতের সতর্কতা রয়েছে। এর পাশাপাশি অবশ্যই নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকে, কারণ বছর শেষের আগে দক্ষিণবঙ্গ থেকে উধাও শীত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তরে হাওয়া, দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। রবিবারের পর সামান্য বাড়তে পারে শীত, এমনটাই বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। যেমনটা আপনাদের বলছিলাম যে বছর শেষের আগে দক্ষিণবঙ্গ থেকে উধাও শীত, পশ্চিমে ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তরে হাওয়া, দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক, সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, হাওয়া অফিস আর কি বলছে, ইয়ার এন্ডে কেমন ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে? দেখো জুনেলা, এই ইয়ার এন্ডের যে সপ্তাহটা, এই সপ্তাহ জুড়ে কিন্তু সেইভাবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা সেইভাবে নেই, তেমনটাই কিন্তু আপাতত হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে। যদিও রবিবারের পর থেকে এখন যেরকম টেম্পারেচার ঘোরাফেরা করছে, অর্থাৎ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোর তাপমাত্রা প্রায় 19.2 এবং এর আশেপাশেই ঘোরাফেরা করছে। শহরতলির দিকে একটু কম, 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। সেই জায়গায় বেশ কিছুটা তাপমাত্রা 1-2 ডিগ্রি কমতে পারে 30 তারিখের আশেপাশে গিয়ে, কিন্তু তার আগে পর্যন্ত সেইভাবে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা যাকে বলে সেই রকম তাপমাত্রার কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা নেই। কারণটা কি? মূলত পশ্চিমী ঝঞ্ঝা, যেমনটা তুমি বলছিলে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং ঠিক সেই কারণেই এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে শীতের যে একদম বছরের শেষে একটা জাঁকিয়ে শীতের স্পেল থেকে থাকে, সেই স্পেলটার কিন্তু খুব একটা সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে জানুয়ারির প্রথম দিকে যদি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কাটে, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার আমেজটা কিন্তু আরো একটু বেশি অনুভব করা যেতে পারে। এখনো পর্যন্ত তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। জুনেলা, একেবারেই অনেক ধন্যবাদ সান্নিক। আর সান্নিক যেমনটা বলছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আটকে রয়েছে উত্তরে হাওয়া। আর এর পাশাপাশি অবশ্যই নজর রাখবো পশ্চিমের জেলার দিকে, কারণ পশ্চিমের জেলায় কিন্তু শীতের আমেজ রয়েছে। পুরুলিয়ায় শীতের আমেজ, পুরুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সকাল থেকেই একেবারে শীতের আমেজ রয়েছে। আর শুধু পুরুলিয়া কেন, বাঁকুড়াতেও কিন্তু শীতের আমেজ, জেলা জুড়ে শীতের আমেজ অব্যাহত রয়েছে বাঁকুড়াতে। দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধিরা রয়েছেন, তাদের থেকে আপডেট নেব সকাল থেকে কেমন ছবি রয়েছে। পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, আর বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রথমে পুরুলিয়ার ছবি একটু জানার চেষ্টা করব। ইন্দ্রজিৎ, পুরুলিয়ায় তো শীতের আমেজ, সকাল থেকে হালকা কুয়াশাও রয়েছে। আজ দিনভর কেমন ওয়েদার থাকবে, কি বলছে হাওয়া অফিস, এবং যারা পর্যটকরা যারা আসছেন, ঘুরতে আসছেন, তারাই বা কি বলছেন? দেখো জুনেলা, যে প্রত্যাশিত ঠান্ডা থাকে ডিসেম্বরের শেষ সপ্তাহে, সেটা নেই। তাপমাত্রা আজকে রয়েছে সর্বনিম্ন 12 ডিগ্রি, ফলে যে ঠান্ডা থাকে পুরুলিয়াতে স্বাভাবিকভাবে এই একেবারেই ডিসেম্বরের শেষ দিকে, সেই ঠান্ডা নেই। তবে শীতের আমেজ রয়েছে, সকালের দিকে ঠান্ডা থাকছে, বেলা বাড়লেই তাপমাত্রার কিছুটা পরিবর্তন হচ্ছে, আবার সন্ধ্যের পর থেকে ঠিক ঠান্ডা লাগছে। ফলে সকালের দিকে যারা বেরোচ্ছে, ভারী শীত বস্ত্র পরে বেরোতে হচ্ছে রাস্তায়, টুপি পরে বেরোতে হচ্ছে। শীতের সকালে ঠিক
একই রকম ছবি রয়েছে পুরুলিয়াতে। অন্যদিকে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে, বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে। এই যত শীত এগিয়ে আসছে বা যত নতুন বছর এগিয়ে আসছে ততই বাড়ছে পর্যটকদের ভিড়। এবং আমরা গতকাল দেখেছিলাম প্রচুর পর্যটক যেমন এসেছিল, তেমনি জেলার মানুষ পিকনিকে মেতেছিল একেবারেই, কিন্তু সেভাবে ঠান্ডা ছিল না, ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা পুরুলিয়াতে ঠান্ডার আমেজ রয়েছে বেশ একেবারেই। সেই ছবি আমরা দেখলাম, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ দেখালো। আর এবার একটু বাঁকুড়ার দিকে তো নজর রাখতেই হবে। তাপমাত্রা কিছুটা বাড়লেও বাঁকুড়াতেও রয়েছে শীতের আমেজ। আর কি আপডেট পাওয়া যাচ্ছে? প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়ব্রত, বাঁকুড়ার কি ছবি সকাল থেকে? দেখো জুনিলা, শীতের যে সেটা ছবি সেটার কিছু বদল হয়নি, কিন্তু ঠান্ডা সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। এটা কিন্তু পর্যটক যারা বাইরে থেকে আসছেন, যারা উপভোগ করতে আসছেন বাঁকুড়ার সেই টকটকানি কাঁপানি ঠান্ডা, সেই ঠান্ডাটা কিন্তু তারা পাচ্ছেন না ঠিকই, কিন্তু যে পর্যটন স্থলগুলো সেগুলো কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। এবং গতকালই তুমি দেখেছো যে বড়দিনের আনন্দে মেতেছিল মানুষজন, এবং রাত পর্যন্ত চলেছে ক্রিসমাস ইভ, এবং এরপর যে এয়ার এন্ডিংয়ের সময়টা এটা পর্যন্ত কিন্তু মানুষজন মেতে থাকবেন। এবং সেই জন্যই বাঁকুড়ার যেসব পর্যটন কেন্দ্র শুশুনিয়া, বিহারীনাথ, মুকুটমণিপুর, গাংদোয়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। শুধুমাত্র জেলার মানুষ নন, জেলার বাইরের মানুষরা তারাও আসছেন এবং বাঁকুড়ার যে ওয়েদার সেটা কিন্তু উপভোগ করছেন। খেজুর গুড় সংগ্রহ করছেন, তুমি জানো বাঁকুড়ায় খেজুর গুড় পাওয়া যায়, সেই সংগ্রহটাও তারা করছেন। কিন্তু ঠান্ডা যেটা উপভোগ করার সেটা কিন্তু অনেকটাই কম পাচ্ছেন তারা, কিন্তু তাহলেও তরিয়ে তরিয়ে উপভোগ করছেন। যে চেনা ছবি বাঁকুড়ার সব ভোরের দিকে একটু কুয়াশা থাকছে, তারপর পৌষ মাস আসছে আর গুড়ের স্বাদ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দারা, এবং অবশ্যই পর্যটকরাও তারাও খুব আনন্দে মজে রয়েছেন বাঁকুড়ার এই ঠান্ডা। তবে অবশ্যই কনকনে ঠান্ডা নিয়ে শীতের আমেজ রয়েছে বাঁকুড়াতে। অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। ঘরে বাইরে আরো চাপে ইউনূস সরকার। বাংলাদেশে নিয়ে ফের শেখ হাসিনার আক্রমণ। বাংলাদেশ হায়নার দখলে বলেই তোপ মুজিব কন্যার। এর মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রসংঘের টিম। এর পাশাপাশি বিএনপির চাপ, দ্রুত ভোটের দাবিতে ফের তারা সরব। আজকে এমন একটা অবস্থায় পড়ে গেছে যেখানে বাংলাদেশটা মনে হয় যেন হায়নাদের দখলে চলে গেছে। পদ্মাপাড়ে হিংসার হানাহানি, বারবার আক্রান্ত সংখ্যালঘুরা, এতে ঘরে বাইরে চাপে ইউনূস সরকার। তদারকি সরকারকে ফের তুলোধনা শেখ হাসিনার। আমেরিকার পেনসিলভেনিয়ায় আওয়ামী লীগের অনুষ্ঠান থেকে মুজিব কন্যার সুর সপ্তমে। আজকে এমন একটা অবস্থায় পড়ে গেছে যেখানে বাংলাদেশটা মনে হয় যেন হায়নাদের দখলে চলে গেছে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই, শান্তি নাই, পেটে খাবার নাই, এই ধরনের একটা পরিস্থিতিতে মানুষকে জীবন কাটাতে হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা যে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বাংলাদেশের মানুষের যে সার্বিক অর্থসামাজিক উন্নতি আমরা করেছিলাম তা সবই ধ্বংস করে দিচ্ছে। আবার যেন বাংলাদেশ এখন ভিক্ষুকের জাতীয় পরিণত হোক, সেই চক্রান্তটা এই করছে। অগস্টে বাংলাদেশে পালাবদল, তারপর থেকে অশান্ত পদ্মাপাড়। ইউনূস জমানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার। এ নিয়ে সোমবার কড়া বার্তা দেয় আমেরিকা। হোয়াইট হাউস থেকে ফোন যায় ঢাকায়। বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ফোনে কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বার্তা দেন, মানবাধিকার রক্ষা করতে হবে বলেও বার্তা দেন। এবার বাংলাদেশের রাষ্ট্রসংঘের টিম। চট্টগ্রামে সেবক কলোনি, এখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পর আক্রান্তদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। পাবলিকে মারছে, আমার সাথে কি দোষ করছিল? কিছু করে নাই, থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। ওরা বলছে কিনা আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে। কি করবো, আমার ছেলে কিছু, আমার নাতিকে তো ঘরে তুলে নিয়ে গেছে। আমার ছেলের জন্য আমি তো থাকতে পারতেছি না, কি করবো। অগস্টে শেখ হাসিনার দেশত্যাগ, তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার গড়তে বড় ভূমিকা নেয় বিএনপি। সেই বিএনপির দাবি দ্রুত ভোট করাতে হবে, কিন্তু ভোটের আগে দেশে সংস্কারের প্রয়োজন বলে ঘোষণা করেছিলেন ইউনূস। ইউনূস সরকারের প্রেস সচিব জানিয়েছেন বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে 2026-এর জুন মাসের মধ্যে, যা মানতে নারাজ বিএনপি। তাদের প্রশ্ন, ভোট এত দেরিতে হবে কেন? বিএনপির দাবি, আগে ভোট পরে সংস্কার। পদ্মাপাড়ে সংস্কার হবে নির্বাচিত সাংসদদের হাত ধরেই।
নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে, সংস্কার করতে হবে সংসদে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে থামছে না ভারত বিদ্বেষের বুলি। এবার বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ বাংলাদেশের জামাত নেতা শফিকুর রহমানের। দিল্লির হাতে বন্দী হতেই কি বাংলাদেশের স্বাধীনতা, তুললেন প্রশ্ন। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে আক্রমণ জামাত নেতা। কটাক্ষ বাংলাদেশের বুদ্ধিজীবীদের অবস্থান নিয়েও। মোদী সাহেব কি বললো যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটা টুইট করলেন, সেই টুইটের 6টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দ তিনি উচ্চারণ করেন। আপনার স্বাধীনতার চেতনা কোথায়? এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন, তারা একটু বর্জন করলেন না কেন? আপনারা চুপ কেন? তো আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য? ছচ্ছিল বড়সড় হামলার আর তার আগেই জঙ্গিরা জালে। অসম এসটিএফ এর হাতে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের আরও 2 জঙ্গি। দুজনই এবিটির স্লিপার সেলের সদস্য। তাদের থেকে আইইডি, হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে রাইফেল, কার্তুজও। গত সপ্তাহে বাংলা, কেরল, অসম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করা হয়। জঙ্গি দমনে আসাম পুলিশের অপারেশন প্রঘাত, তাতেই ফের সাফল্য। জঙ্গিরা ছক কষেছিল বড়সড় নাশকতা ঘটানোর, তার আগেই তাদের ধরে ফেলেছে আসাম এসটিএফ। আসামে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি। কোকরাঝাড় থেকে গ্রেফতার আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্ধা। With the help of Kokrajhar police and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements. 2 more jihadi cadres, one Abdul Zahir Sheikh and one Sabir Mirdha, both from Kokrajhar, have been arrested. সম্প্রতি ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করে আসাম এসটিএফ। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, আসাম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। এদের জেরা করেই জাহির ও সাব্বির নামে 2 জঙ্গির খোঁজ পায় আসাম পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। মিলেছে আইডি তৈরির সরঞ্জাম, গ্রেনেড, রাইফেল। উদ্ধার হয়েছে কার্তুজের খোলও, যা দেখে আসাম পুলিশের অনুমান শুটিং প্র্যাকটিস করা হয়েছে। অগস্টে বাংলাদেশে পালাবদল। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলায় ঢোকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাদের সম্প্রতি কেরল থেকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে আসাম ও পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ে আরো 7 জন। এদের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। এবার আসামের কোকরাঝাড় থেকে জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি। দুজনেই স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল বলে জানিয়েছে আসাম পুলিশ। Huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. This terror module was looking to create mass destruction in the country. This entire activity is post the situation in Bangladesh. This is very clearly a sleeper cell module. নিউজ 18 বাংলা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফরের 5 দিনের মাথায় উত্তরবঙ্গে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। গতকালই ইন্দো বাংলাদেশ সীমান্তে ফুলবাড়িতে দলজিৎ বর্ডার গার্ডস বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেন। সীমান্তে 0 পয়েন্টে 2 দেশের জওয়ানদের রিট্রিটেও যোগ দেন। বাংলাদেশের সাম্প্রতিক এই অবস্থার প্রেক্ষিতে ডিজির সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। मैंने पूरा नॉर्थ बंगाल का जो हमारा फ्रंटियर है उसका पूरा दौरा किया है और मैंने पाया है कि बीएसएफ के द्वारा अपनी जिम्मेवारी बहुत अच्छे से निभाई जा रही है बॉर्डर गार्डिंग के संबंध में, और बीजीबी के साथ जिस प्रकार से कोऑपरेशन एंड फ्रेंडशिप है, इसी तरह से हर पॉइंट पर, हर रीजन पे, हर सेक्टर में हमारी अच्छी कोऑपरेशन चल रही है और निश्चित रूप से हम अपने बॉर्डर को दोनों तरफ से सुरक्षित रख रहे हैं। পাসপোর্ট জালিয়াতিতে ফের জালে। এবার ছোট জাগুলিয়ায় পুলিশের জালে মুক্তার আলম। পুলিশের দাবি দ্রুত সমরেশের সঙ্গে কাজ করত মুক্তার, পাশাপাশি নিজের আলাদা নেটওয়ার্কও চালাতো। অনুপ্রবেশকারীদের জন্য চালু করেছিল প্যাকেজ সিস্টেম।
ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট। এই পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। তাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই সমরেশকে জেরা করেই এবার গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির আরেক পান্ডা মোক্তার আলম। বুধবার ভোরে উত্তর 24 পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বাড়ি থেকে মোক্তারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জানি না, হঠাৎ আসলো পুলিশ, আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। মানুষকে ঠকায়, পাসপোর্ট করে দেবো, ভিসা করে দেবো, অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর। পুলিশের দাবি সমরেশ ও মোক্তার দুজনই পাসপোর্ট জালিয়াতি চক্রের হেভিওয়েট। সমরেশের সঙ্গে কাজ করত মোক্তার, পাশাপাশি সে নিজের নেটওয়ার্কও চালাতো। বাংলাদেশে নিজস্ব এজেন্ট, সাব এজেন্ট রেখেছিল। এপার বাংলাতেও মোক্তারের হয়ে কাজ করত এজেন্ট, সাব এজেন্টরা। থাকা, খাওয়া, বেড়ানো সব মিলিয়ে প্যাকেজ। পর্যটন ব্যবসায় এই প্যাকেজ খুবই জনপ্রিয়। এরকমই প্যাকেজ চালু করেছিল মোক্তার। অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্য প্যাকেজ সিস্টেম চালু করেছিল মোক্তার। প্যাকেজে ভুয়ো নথি, পাসপোর্ট থেকে এপারে থাকার বন্দোবস্ত সবই ছিল। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিত মোক্তার। এই ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট। এরপর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এপারে থাকার ব্যবস্থাও করে দিত মোক্তার। এখানেই শেষ নয়, অনুপ্রবেশকারীদের ভারতের অন্য রাজ্যে পাঠানোরও ব্যবস্থা করে দিত মোক্তার আলম। জাল নথি তৈরির অভিযোগে আগেও গ্রেফতার করা হয়েছে মোক্তারকে। 2021 সালে গ্রেফতার করা হয় মোক্তারকে। বেশ কিছুদিন জেলও খাটে সে। জামিনে মুক্তি পাওয়ার পর ফের জাল নথির কারবার শুরু। এই মোক্তারই বুধবার ভোরে গ্রেফতার। পাসপোর্ট জালিয়াতিতে আমতা পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।